অনিরুদ্ধ সবার মুখ বন্ধ করার জন্য বাণীর সঙ্গে যে তার বিয়ে হয়েছে সেই খবরটাও খবরের কাগজে দিয়ে দেয়, আর সেটা নয়নতারা দেখে খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ যখন নয়নতারাকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলে তখনই নয়নতারা বাড়ি থেকে চলে যায়। আর তখন বাণী এসে অনিরুদ্ধকে বলে যে, মিস্টার চ্যাটার্জি, আপনি এটা কি করছেন? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে? এতটা উত্তেজিত হওয়ার কি দরকার ছিল? তখন বিদ্যুতের মাও বলে, হ্যাঁ বাবা, এতটা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, এতটা রাগ করো না। দেখো যেটা হচ্ছে সেটা তো হওয়ারই কথা, কারণ তুমি বাণীকে বিয়ে করেছো, এজন্য তোমাকে এটুকু শুনতে হবে, এজন্য আমাদের খুব খারাপ লাগছে। তখন সাথী বলে, হ্যাঁ অনিরুদ্ধ, এটুকু তো শুনতে হবেই, এটুকু শুনলে কোনো ক্ষতি নেই, এভাবে রিয়াক্ট করিস না। তখনই বাণী বলে, দেখুন আমি আপনাকে আগেও বলেছিলাম, এই জন্য আমি আপনাকে বারণ করেছিলাম আমাকে সিঁদুর না পরাতে, কিন্তু আপনি আমার কোনো কথাই না শুনে সিঁদুর পরিয়েছেন। এখন আমার জন্য কতটা অপমানিত হচ্ছেন আপনি, আমার এসব আর ভালো লাগছে না। তখন সাথী বলে, বাণী তুমি একটু বুঝাও না অনিকে, অনি একটা কথাও শুনতে চাচ্ছে না। তখন অনিরুদ্ধ বাড়ি থেকে তাড়াহুড়া করে রাগ করে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় নয়নতারা বাড়িতে এসে জল খেতে খেতে বলে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এত বড় অপমান, এত সাহস ওই দুদিনের ছেলে অনিরুদ্ধ চ্যাটার্জির। আমি ওই অনিরুদ্ধ চ্যাটার্জিকে ছাড়বো না, সে আমাকে অপমান করেছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও আমাকে চেনে না যে ও কার লেজে পা দিয়েছে, ওকে ছোবল খেতেই হবে, আমি ওকে কিছুতেই ভালো থাকতে দেব না। আজ থেকে শুরু হবে অনিরুদ্ধ চ্যাটার্জি আর আমার মধ্যে ঝামেলাটা। আমি এমন গিরগিটির মতো চাল চালবো যে ও বুঝতে পারবে না যে আমি কতটা খারাপ হতে পারি। আমি ওই বুড়োকে দিয়েই সবকিছু শেষ করে দেব। ওকেই আমাকে এখন হাতিয়ার বানাতে হবে। ওই বুড়োকে দিয়েই আমি সবকিছু করাবো। না ছাড়া আমি এসব কিছু করে উঠতে পারবো না। অনিরুদ্ধ চ্যাটার্জি, তুমি আমাকে কথা শোনালে না, ওই বাণীর জন্য তুমি আমাকে এত বড় বড় কথা বললে, সেটা আমি কিছুতেই তো চুপ করে মেনে নিতে পারবো না, আমি কিছুতেই মানবো না। এজন্য আমাকে যা যা করা দরকার আমি সবকিছু করতে রাজি আছি, আমি সবকিছু করব, তোমাকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না। এরপরেই দেখা যায় হাতে রাখা কাঁচের গ্লাসটা ভেঙে ফেলে। আর তখন নয়নতারা বলে ওঠে যে, আমার যত কষ্টই হোক না কেন, আমি এই কাজটা করবই, আমাকে করতেই হবে। আমি যে প্ল্যানটা করেছি, যে খেলাটা এত বছর ধরে চালিয়ে এসেছি, সেটা এভাবে শেষ হয়ে যাবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না। এখনই আমাকে বুড়োকে ফোন করতে হবে। এরপরই দেখা যায় নয়নতারা মলির দাদুকে ফোন করে, আর ফোনটা ধরেই বলে যে সবকিছু শেষ হয়ে গেছে জানো, ওই দুদিনের ছেলে অনিরুদ্ধ চ্যাটার্জি আমাকে কি বলেছে, আমি বলে বাণীর মতো তোমার ঘাড়ে চেপে বসে আছে, আমাকে আরো অনেক অনেক কথা শুনিয়েছে, আমি সবার সামনে অপমান করেছে, আমি এটা নিতে পারছি না, তুমি কিছু একটা করো এবার, কিন্তু কিছু একটা না করলে আমি সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে যাব। এরপরে অন্যদিকে দেখা যায় যে তাপস কাবেরীকে নিয়ে বাইরে বেরোয়। তখনই তাপস কাবেরীকে বলে, কাবেরী, শুধুমাত্র তোমার কথাতে আমি সেই রিসেপশনের পার্টিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যা সার্কাস আমি দেখেছি তারপরে আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই। তখনই কাবেরী বলে, কেন কি হয়েছে তাপস, কেন রিসেপশনের পার্টিটা কি ভালোভাবে হয়নি? তখনই তাপস বলে, কি করে ভালোভাবে হবে, যে মেয়েকে বিয়ে করেছে ওই বাণীকে বিয়ে করেছে অনিরুদ্ধ, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। সাথীও কি কেমন, সাথীকে বললাম ও যে এসব কিছু করার কোনো দরকার নেই, ও আবার সবাইকে ডেকে রিসেপশন পার্টি করতে গিয়েছে, কথা তো ওকে শুনতেই হবে, আমার এসব আর ভালো লাগছে না। সাথীকেও আমি বুঝাতে পারছি না। তখনই কাবেরী বলে, এতটা রাগ করো না তাপস, দেখো ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, ছেলে যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করেছে। তখনই তাপস বলে, কাবেরী তুমি ওদের হয়ে কথা বলো না। এরপরে দেখা যায় যে তাপসের গাড়ির সামনেই দেখতে পায় যে অন্তরা দাঁড়িয়ে আছে, আর অন্তরার সঙ্গে সেই ছেলেটিও আছে। তখনই তাপস এটা দেখে বলে, কাবেরী ওটা ওটা অন্তরা না? তখনই কাবেরী বলে, হ্যাঁ ওটা তো আমাদের মেয়ে অন্তরাই। তখনই দেখা যায় তাপস বলে, এই ছেলেটার সঙ্গে ওর কি সম্পর্ক, সেদিন তো এই ছেলেটাই হসপিটালে ছিল, ওনাকে যেতে হবে, আমি এখনই যাব। অন্তরার এত বড় সাহস, ও রাস্তায় দাঁড়িয়ে এই ছেলেটার সঙ্গে কথা বলছে, কিছুতেই আমি এটা হতে দেব না, এখনই আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ও আমার মেয়ে হয়ে এরকম অসভ্যতা আমি মেনে নেব না। তখনই দেখা যায় কাবেরী বলে, তাপস পাগল হয়ে গেছো, এখন যদি তুমি ওখানে যাও তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবে, তুমি কি বুঝতে পারছো না বিষয়টা? কারণ ওই ছেলেটা তোমার পরিবার কে জানে, তুমি এখন যদি যেয়ে বলো যে তুমি অন্তরার বাবা, তাহলে কিন্তু ছেলেটা অনিরুদ্ধকে বলে দিতে পারে। তাই বলছি তুমি এখন যেও না, কারণ
অন্তরা তো বাড়িতেই ফিরবে, আমি অন্তরার সঙ্গে কথা বলে নেব। একটা কথা তাপস, মেয়ে বড় হয়েছে, মেয়ের একটা স্বাধীনতা আছে, আমাদের মেয়ে সেই আর ছোট্ট বাবুটি নেই, এখন বড় হয়ে গেছে, তাই ওর সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আছে। ও যদি কারোর সঙ্গে রিলেশনে আসে সেতে ক্ষতি কিছু না, কিন্তু জানতে হবে ছেলেটা কে, ওর ব্যাকগ্রাউন্ড কি আছে সবকিছু জানতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ বাড়ি ফিরে আসে একটি খবরের কাগজ হাতে করে। তখনই দেখা যায় খবরের কাগজটা নিয়ে অনিরুদ্ধ বাণীর সামনে এসে মনে মনে ভাবে যে বাণীকে বলবো। তখনই অনিরুদ্ধ আবার ভাবে যে ও যে রাগী, আবার কথা শোনাবে না, না থাক। তখনই দেখা যায় বাণী বলে কি হয়েছে অনিরুদ্ধ বাবু, কিছু বলবেন, হাতে কি কিছু দেখাবেন আমাকে? তখনই অনিরুদ্ধ বলে না না বাণী, তোমাকে কিছু দেখাবো না, আসলে কিছু না, আমি যাচ্ছি। তখনই সেখানে সাথী চলে আসে আর বলে অনি কি হয়েছে, কিছু দেখাবি? তখনই দেখা যায় অনিরুদ্ধ খবরের কাগজটা সাথীর হাতে দেয়। অন্যদিকে আবার দেখা যায় যে রায়বাড়ির সবাই নিচে বসে আড্ডা দেয়। তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে ওঠে মীনাক্ষী, কিছু একটা ভাবলি মৌলিকে নিয়ে? মৌলিকে তো বিয়ে দিতে হবে, কিছু একটা কর। দেখ মৌলি তো বড় হয়েছে, ওর তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, আর অনিরুদ্ধের জন্য তো আর মৌলি বসে থাকবে না। অনিরুদ্ধের বিয়ে হয়ে গেছে, এজন্য মৌলির বিয়েটাও আমাদেরকে দিতে হবে। তখনই ঈশানী বলে ওঠে বাবা, তার আর কোনো লাভ নেই, কারণ এর আগে তো আমরা পাত্রপক্ষ নিয়ে এসেছিলাম, তাদের যে অপমান করে তাড়িয়ে দিল মৌলি, এখন জোর করে মৌলিকে বিয়ে দেওয়া যাবে না। তখনই পিনাকি বলে হ্যাঁ বাবা, জোর করে কখনো মৌলিকে বিয়ে দেওয়া যাবে না, আমার বন্ধুকে অপমান করে এখান থেকে বের করে দিয়েছে, সে আমার সঙ্গে বিজনেসও আর করতে চাচ্ছে না, আমি চাই না যে আবার এরকম কোনো সমস্যা হোক। তখনই দেখা যায় যে মৌলির দাদুর ফোনে তার ক্লায়েন্টরা ফোন করতে থাকে আর বলতে থাকে যে আপনাদের সঙ্গে আমরা আর বিজনেস করব না। তখনই মৌলির দাদু বলে কি বলছেন, আপনারা এরকম কথা বলতে পারেন না, আপনারা এরকম করছেন কেন? তখনই দেখা যায় যে ওই লোকগুলো বলে যে আপনাদের সঙ্গে তো চ্যাটার্জি গ্রুপের আর কোনো যোগাযোগ নেই, অনিরুদ্ধ চ্যাটার্জি তো আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করেনি, অন্য কাউকে বিয়ে করেছে, তাই আমরা এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না। সে সময় দেখা যায় যে ফোনটা রেখে দেয়। তখনই পিনাকির ফোনে ফোন দেয় মিস্টার চৌধুরী, আর সেও বলে যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ কোনো কোম্পানিতে ডিল করবে না তারা। তখনই দেখা যায় যে মৌলির দাদু রেগে যায় আর বলে এটা হতে পারে না, ওই অনিরুদ্ধ আমার সবকিছু শেষ করে দিচ্ছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথী যখন খবরের কাগজে বাণী, অনিরুদ্ধ আর তানিয়ার ছবি দেখে, তখনই সাথী বলে অনিরুদ্ধ এটা কি? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ মা, এটাই আমার শেষ সম্বল ছিল, আমার এটা করতেই হতো। এরপর দেখা যায় যে কুয়াশা আর বিদ্যুৎ তারা ভয়ে ভয়ে থাকে। তখনই ঘরের দরজায় ধাক্কা দেয় পুলিশ অফিসার। তখনই কুয়াশা বলে কি হয়েছে বিদ্যুৎ, আমার কিন্তু এবার ভয় লাগছে। তখন বিদ্যুৎ বলে একটু দেখো না কুয়াশা। তখন কুয়াশা ধাক্কা দিয়ে বিদ্যুৎকেই বলে যে ঘরটা খুলে দিলেই তো হয়ে যায়। তখনই দেখা যায় দরজাটা খুলতেই পুলিশ অফিসার এসে বলে যে এখানে বিদ্যুৎ ঘোষ আর কুয়াশা কোথায় গেছে, ওদেরকে একটু ডেকে দেওয়া যাবে? তখনই কুয়াশা বলে যে কেন, কুয়াশার কি দরকার, আর বিদ্যুৎ ঘোষই বা কি করেছে? তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে যে ওনার নামে মার্ডারের কেস আছে, ওনাকে আপনাদের সঙ্গে যেতে হবে, জিজ্ঞাসাবাদ আছে, কারণ অনিরুদ্ধ চ্যাটার্জিকে চুরি মারার অভিযোগে ওনাকে আমরা এখান থেকে নিয়ে যাব। তখনই দেখা যায় যে কুয়াশা বলে না না আপনারা ভুল করছেন, বিদ্যুৎ ঘোষ এরকম কাজ করতেই পারে না। তখনই দেখা যায় অফিসার বলে আপনারা কারা? তখনই দেখা যায় কুয়াশা আর বিদ্যুৎ বলে যে আমরা কুয়াশার মা বাবা, আসলে ওরা একটু বাইরে ঘুরতে গিয়েছে। তখনই অফিসার বলে কবে আসবে, কখন আসবে? তখনই দেখা যায় বিদ্যুৎ বলে সেটা তো বলে যায়নি, কিন্তু আপনারা যে যে অভিযোগে এসেছেন সেসব মিথ্যে কথা, এই সবকিছু মিথ্যে, এটা সত্য না, আমাদের জামাই এরকম কাজ করতেই পারে না। এরপরে দেখা যায় যে অন্যদিকে অনিরুদ্ধ বলে মা, এছাড়া আমার কাছে কোনো পথ ছিল না, আমি এইটা করেছি যাতে সবাই জেনে যায় যে আমার আর বাণীর বিয়ে হয়ে গেছে, আর আমাদের মেয়ে হলো তানিয়া, এজন্যই আমি প্রিন্সেসের কথা ভেবে এসব কাজ করছি, যাতে আর কেউ কোনোদিন আমাদের উপরে আঙুল না তুলতে পারে, কেউ কখনো আমাদেরকে ব্ল্যাকমেইল করতে না পারে, এজন্যই আমি আগে থেকেই সবকিছু বলে দিয়েছি। তখনই বাণী বলে এটা কি করেছেন আপনি, এটা ভালো করেননি, এমনিতেই আপনি আমাকে নিয়ে কথা শুনছেন, আবার এখন যেটা করলেন, এখন তো সবার কাছে কথা শুনতে হবে আপনাকে, কাজটা আপনি একদম ঠিক কাজ করেননি, আমাকে সিঁথি পড়ানোটাই আপনার ভুল ছিল। তখন অনিরুদ্ধ বলে বাণী, আমি তোমার কাছ থেকে এরকম কথা শুনতে চাচ্ছি না, আমি যা করেছি আমার প্রিন্সেসের কথা ভেবেই করেছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে পিনাকি বলে আমি অনিরুদ্ধকে ক্ষমা করব না, ওর জন্য এত কিছু হচ্ছে। তখনই মৌলি এসে বলে দেখেছো তো ড্যাড, আমি তোমাদেরকে এই জন্যই বলেছিলাম যে অনিরুদ্ধকে ছেড়ো না, অনিরুদ্ধ অনেক বড় অন্যায় করে ফেলেছে। তখন দাদু বলে হ্যাঁ ঠিক বলেছে, মৌলির কথায় আমি একমত, অনিরুদ্ধের জন্য এত কিছু হচ্ছে, বিয়ে করেছিস কর না,
তাহলে এত কিছু করার কি দরকার ছিল? খবরের কাগজে এইসব ছাপানোর কি দরকার ছিল? এতে তো আমাদের পুরো সবকিছু নষ্ট হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করতেই হবে, তাপসকেও ফোন করতে হবে। তখনই মনি বলে ফোন ধরবে না। তখন মীনাক্ষী তাপসকে ফোন করলে তাপস ফোন ধরে না। তখনই দাদু বলে ওঠে, মীনাক্ষী কোনো লাভ নেই, ফোন দিও না। কারণ আমরা জানি আসলে ওরা সবাই এক, ওরা এক হয়ে এই কাজগুলো করছে। তখনই দেখা যায় ঈশানী বলে, আমি এটা মানতে পারছি না যে এই সবকিছু এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তখনই দেখা যায় যে মলি বলে, এই সবকিছু করেছে দাদু ওই বাণী। বাণী অনিরুদ্ধকে দিয়ে এরকম কাজ করিয়েছে। তখনই ঈশানী বলে, মলি, বাণী এরকম কাজ করবে না, কারণ বাণী এত কিছু বোঝে না। তখনই দেখা যায় মীনাক্ষী আবারও তাপসকে ফোন করে। তখন মৌলি বলে যে কোনো লাভ হবে না, ফোন ধরবে না, তাপস আঙ্কেল তোমার ফোন ধরবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথীর বান্ধবী, বন্ধু সবাই ফোন দিয়ে তাপিস তার সাথীকে প্রশংসা করে আর বলে, ছেলে বিয়ে করেছে, এরকম একটা বিয়ে করেছে তো ছেলের জন্য তুই অনেক গর্ববোধ করিস রে সাথী। এরপরে সাথী এই কথাগুলো শুনে খুব খুশি হয় আর অনিরুদ্ধ আর বাণীকে বলে যে আমার ফ্রেন্ডরা আমাকে ফোন করে উইশ করছে তোদের বিয়েটা নিয়ে, তোদের তোদের জন্য অনেক ভালো হয়, তোর নামে অনেক প্রশংসাও করছে অনিরুদ্ধ যে তুই এরকম একটা কাজ করেছিস। তখনই অনিরুদ্ধ বলে, মা এসব কথা বাদ দাও না, এখন এসব ভালো লাগছে না। আমি যা করেছি আমি আমার প্রিন্সেসের জন্য করেছি, আর আমি চাই আমার প্রিন্সেস আর প্রিন্সেসের মা যেন কখনোই কোনো বিপদে না পড়ে। এজন্য ওদের জন্য যা যা করা দরকার সবকিছু আমি করছি, সবকিছু আমাকে করতেই হবে। এরপরেই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে, বাণী তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে আর ভালো লাগছে যে তুই ছোট থেকে যতটা কষ্ট করেছিস, এই ছেলেটার সঙ্গে বিয়ে হয়ে তোর জীবন থেকে সবকিছু দূর হয়ে যাবে। আমার ছেলের সঙ্গে তো বিয়ে দেওয়ার পরে তুই কখনোই সুখে থাকিসনি, কখনোই সুখের মুখটাও দেখিসনি, সবসময় মারধর ও অপমান সহ্য করে গেছিস। এই জন্য তোর কপালটা অনেক খুলে গেছে রে মা, তুই অনেক সুখী হ। এরপরে দেখা যায় অনিরুদ্ধ রেস্টুরেন্ট থেকে ফোন আসে, অনিরুদ্ধকে ওখানে ইনভাইট করে বাণীর সঙ্গে, কিন্তু অনিরুদ্ধ তা রাজি হয় না। তখনই অনিরুদ্ধ রিকোয়েস্ট করে বাণীকে যে বাণী আমার সঙ্গে যেতেই হবে তোমাকে, কারণ আমাকে আমার স্টাফরা যেতে বলেছে। তখনই দেখা যায় যে তানিয়া বলে, হ্যাঁ মা, বাবা যা বলছে তোমাকে রাখতে হবে, বাবার সঙ্গে তোমাকে যেতেই হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে নয়নতারা মৌলি দাদুকে বলে, এবার তোমাকে কিছু করতে হবে, না হলে কিন্তু হাত থেকে সব বের হয়ে যাবে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।